একটা ছোট্ট মেয়ে দরজার আড়াল থেকে দেখতে পায় এক মহিলা কিছু পুতুল আর মন্ত্র নিয়ে অদ্ভুত এক আচার অনুষ্ঠান করছে। হঠাৎই সেই মহিলা ভয়ঙ্করভাবে বলে ওঠে, তোমার মেয়ে জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না, তার জীবনটা অভিশপ্ত হয়ে গেল। কি এমন ঘটেছিল যে এক মহিলা এক শিশুর ওপর কালো জাদুর এমন ভয়ঙ্কর অভিশাপ দিল? গল্পে এগিয়ে যায়, কিন্তু অভিশাপের ছায়া পিছু ছাড়ে না। সেই অভিশপ্ত মেয়েটি এখন বড় হয়েছে, কিন্তু তার জীবনে শান্তি নেই। সে সবার থেকে দূরে থাকতে চায়, যেন কোন এক অজানা শক্তি তাকে তাড়া করে বেড়াচ্ছে। এই মানসিক অশান্তি কি সত্যি সত্যি সেই কালো জাদুর ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? পুরনো বাড়িতে ফেরার পর যখন সে সেই অভিশপ্ত পুতুলটা আবার দেখতে পায়, তখন কি সে তার অতীতের মুখোমুখি হচ্ছে, নাকি সে আরো গভীরে কোন এক ফাঁদে পা দিচ্ছে? সেই অভিশাপকে আবারও তাকে গ্রাস করতে চাইছে? এইসব রহস্যের জট খুলতে হলে আর জানতে হলে দেখতে হবে পুরোটা ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি ইফতি, আর আপনারা দেখছেন ভয়েস অব ইফতি। সিনেমার শুরুতে আমরা গঙ্গুতি নামের একজন মহিলাকে দেখি, যিনি একটা অদ্ভুত ধরনের আচার অনুষ্ঠান করছেন। এই আচারে চারপাশে অনেক ছোট ছোট পুতুল ঝোলানো আছে, আর মাঝখানে একটা বড় পুতুল বা পুতুলের মতো কিছু রাখা আছে। রাধা নামের একটা ছোট্ট মেয়ে দরজার ফুটো দিয়ে এই আচার দেখছিল। তখনই রাধার বাবা মা এসে গঙ্গুতিকে থামিয়ে দেন। গঙ্গুতি তখন রাধার বাবা মাকে বলে, তোমরা আমাকে পুরো গ্রামের সামনে অপমান করেছ, আমাকে সবার সামনে বাড়ি থেকে বের করে দিয়েছ, তাই আমি মন্ত্র তন্ত্র দিয়ে তোমাদের মেয়েকে অভিশাপ দিলাম। সে জীবনে কোনোদিন একদিনের জন্য শান্তিতে থাকতে পারবে না, তার জীবনটা অভিশপ্ত হয়ে গেল। এখানেই দৃশ্যটা শেষ হয়। পরের দৃশ্যে আমরা রাধাকে দেখি, যে এখন বড় হয়ে গেছে আর তার বিয়ে হয়েছে। রাধার স্বামীর নাম শেখর আর তার মেয়ের নাম সাই। রাধা তার মেয়েকে স্কুলে ভ্যানে তুলে দিতে যায়। এরপর আমরা তাকে তার পারিবারিক ডাক্তারের কাছে দেখতে পাই। ডাক্তারের নাম ধনঞ্জয় কুলকার্নি। তিনি ছোটবেলা থেকে রাধার মানসিক রোগের ডাক্তার। তাদের কথায় আমরা বুঝতে পারি যে রাধার এখন নিজের গ্রামে যেতে হবে, কিন্তু সে ভয় পাচ্ছে। আসলে তাদের গ্রামের বাড়িটা ভেঙে ফেলার কথা হয়েছে, কারণ সেখানে একটা রিসোর্ট বানানো হবে। বাড়ি ভাঙার আগে রাধার মা চান যে রাধা একবার বাড়িতে এসে দেখে যাক। রাধা গত কয়েক বছরে মাত্র 5 বার বাড়ি গিয়েছিল, আর কোনো এক কারণে সে সবসময় গ্রাম এড়িয়ে চলত। তাদের কথায় এটা স্পষ্ট হয় যে সেই গঙ্গুতির ঘটনার পর থেকেই রাধার মানসিক সমস্যা চলছে। কিন্তু ডাক্তার ধনঞ্জয় সবসময় রাধাকে সাহায্য করতেন। তিনি রাধাকে গ্রামে যাওয়ার জন্য উৎসাহ দেন এবং মানসিক চাপ বা ভেঙে পড়া পরিস্থিতি সামলানোর জন্য কিছু ওষুধও দেন। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে রাধার স্বামী গাড়ি চালাচ্ছিল আর রাধা ও সাই পেছনের সিটে ছিল। কিছু একটা খেতে গিয়ে শেখরের মনোযোগ রাস্তা থেকে সরে যায় আর তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্ট তাদের মধ্যে কেউ মারা গিয়েছে কিনা সেটা আমরা সিনেমার পরে জানতে পারবো। এরপরের দৃশ্যে আমরা রাধা ও তার মেয়ে সাইকে গাড়িতে করে গ্রামের দিকে যেতে দেখি। রাধা ফোনে তার স্বামীর সাথে কথা বলছিল, আর তাদের কথায় বোঝা যায় যে শেখর কাজের জন্য অন্য দেশে গেছে। কথা বলার সময় রাধার অন্য একটা ফোনে কল এলো একটা, যেটা দেখে রাধা একটু মন খারাপ করে। এরপর রাধা তাদের গ্রামের বাড়িতে পৌঁছায়। সেখানে সে তার মা বাবা, কাকিমা আর কাজিনদের সাথেও দেখা করে। সবার একটা অভিযোগ ছিল যে রাধা কারোর সাথে যোগাযোগ রাখে না, এমনকি সে ফোনও করে না। সে রাতে পরিবারের সবাই একসাথে বসে গল্প করছিল। তখন হঠাৎ করে রাধা খেয়াল করে যে সাই আশেপাশে নেই। সে সাইকে খুঁজতে উপরের একটা ঘরে যায়। এটাই সেই ঘর যেখানে অনেক বছর আগে গঙ্গুতি তার আচার অনুষ্ঠান করেছিল। ঘরের ভেতরে উকি দিয়ে রাধা সেই পুতুলটা আবার দেখতে পায়, যার উপর গঙ্গুতি জাদু করেছিল। তখনই রাধার মা বুঝতে পারেন যে রাধা নেই। তিনি তাকে খুঁজতে ওই ঘরে যান। সেখানে রাধা পুতুলটার সামনে বসে অদ্ভুত ব্যবহার করছিল। রাধার মা চিৎকার করে ডাকলে বাড়ির সবাই সেখানে চলে আসে। সবার সামনে রাধা স্বাভাবিকভাবে অভিনয় করে বলে যে এটা তার ছোটবেলার পুতুল, যেটা সাই খুঁজে পেয়েছে। সাই এই পুতুলটাকে ভাগাভাই বলে ডাকে। রাধার এমন আচরণে সবাই একটু চিন্তিত হয়ে পড়ে। পরের দিন রাধার মা প্রতিবেশীর কাকিমা রাউতকে ডাকেন, যাতে তিনি রাধার ওপর থেকে নজর দূর করে দিতে পারেন। রাউত কাকিমা তাই করেন, আর রাধা তার মেয়ে সাইয়ের উপরেও থেকেও একই কাজ করে। এইসব দেখে রাধার মা ও রাউত কাকিমা চিন্তিত হয়ে পড়েন। এরপর রাধার মা তার হাতে একটা সুতো বেঁধে দেন আর বলেন যে এই রক্ষার সুতোটা যেন সে কখনো না খুলে ফেলে। এরপর রাধার মা উপাধ্যায় গুরুজিকে বাড়িতে ডাকেন।
যাতে তিনি রাধাকে আশীর্বাদ করতে পারেন আর বাড়ির শুদ্ধিও করতে পারেন। এরপর রাধা তার মায়ের সাথে ঝগড়া করে চিলেকোঠার চাবিটা নেয়। সে বলে যে সে তার ছোটবেলার জিনিস দেখতে চায়। সেখানে রাধা আর 2 কাজিনও আসে। তারা 3 জন মিলে জিনিসপত্র দেখতে গিয়ে প্ল্যানশিট এর কিছু পুঁতির মালা খুঁজে পায়। ছোটবেলার কোন এক আত্মীয় বিদেশ থেকে এগুলো তাদের জন্য এনেছিল। এই পুতুলগুলো দিয়ে আত্মাদেরকে ডাকা হয়। পুতুলগুলো ফেললে আত্মার নামের অক্ষরগুলো আসে। রাধা তার বোনেদের বলে যে তারা ছোটবেলার মতো আবার প্ল্যানশিট খেলবে। অন্য 2 বোন ভয় পাচ্ছিল, কিন্তু রাধা তাদের বোঝায় যে এটা শুধু একটা খেলা, এতে কিছুই হয় না। এরপর 3 বোন হাত ধরে চোখ বন্ধ করে চারপাশের আত্মাদেরকে ডাকতে শুরু করে। রাধা প্ল্যানশিটের পুঁতিগুলো ফেলে, কিন্তু এলোমেলো অক্ষরে আসে, যা দিয়ে কোনো নাম তৈরি হয় না। তারা আবার আত্মাকে ডাকে আর পুঁতি ফেলে। এবার তারা নামটা দেখার আগেই বাড়ির বড়রা তাদেরকে ডাকে, আর তাদের সবাইকে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যেতে হয়। এই দৃশ্য একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল। রাধা এই আচারটার মধ্যে পুরোপুরি মগ্ন হয়ে গিয়েছিল, আর সে কোথাও না কোথাও গঙ্গুতির মতোই আচরণ করছিল। এছাড়াও বাড়ির বড়রা রাধার মানসিক অবস্থা নিয়ে খুব চিন্তিত ছিল। সে রাতে সাই আবার সেই পুতুলটার কাছে যায়, আর মাঝরাতে রাধা সবাইকে আবার ঘরে নিয়ে আসে। পরের দিন সকালে রাধার শহরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তার মা বলেন সে যেন একজন ড্রাইভার নিয়ে যায়, আর যদি সেটা না করে তাহলে যেন গাড়িটা ধীরে ধীরে চালায়। এই কথা শুনে রাধা অদ্ভুতভাবে প্রতিক্রিয়া জানায় এবং ফোনে তার স্বামীর সাথে কথা বলতে শুরু করে। তখনই রাধার বাবা এসে বলেন তিনি রাধার স্বামীর সাথে কথা বলতে চান। রাধা তখন অজুহাত দিতে থাকে যে তার স্বামী বিদেশে ব্যস্ত, কিন্তু রাধার বাবা তার ফোনটা নিয়ে নেন, যেটা আসলে একটা ভাঙা ফোন ছিল। হ্যাঁ বন্ধুরা, রাধা তার স্বামীর সাথে তখনও কথা বলছিল না। এই দৃশ্য দেখে মনে হয় যে রাধার স্বামী শেখর সেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। যখনই রাধার এই কথাটা মনে আসে সে কান্না শুরু করে, আর এতে আমরা দর্শকরাও বুঝতে পারি কেন রাধা তার পরিবারের লোকজনকে এড়িয়ে চলত, কারণ তাকে বাস্তবতাটা মনে করিয়ে দিত। রাধা আসলে একটা মানসিক আঘাতের মধ্যে ছিল। সে নিজের মনে একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল, আর যদি কেউ তার এই জগৎটাকে ভেঙে দিতে চাইতো বা তাকে সত্যিটা দেখাতে চাইতো, তাহলে রাধা সেটা একদমই পছন্দ করত না। এবার আপনার যদি মনে হয় যে এটাই এই ছবির সবচেয়ে বড় টুইস্ট, তাহলে পুরোটা দেখুন, কারণ সামনে আরো অনেক চমক আছে। পরের দৃশ্যে আমরা রাধাকে আবার শহরে দেখি। এবার সে ডাক্তার ধনঞ্জয়ের কাছে না গিয়ে একজন মনোবিজ্ঞানী ডাক্তার রেশমি পণ্ডিতের কাছে যাচ্ছে। এখানে রাধা স্বীকার করে যে তার স্বামী আর বেঁচে নেই, আর সে শুধু তার মেয়ে সাইয়ের সাথে থাকে। ডাক্তার রেশমি রাধার সাথে কথা বলেন। তিনি জানতে পারেন যে রাধা সম্প্রতি একটি ডায়েরি লিখত, কারণ ডাক্তার ধনঞ্জয় তাকে এমনটা করতে বলেছিলেন। রাধার এই সেশনটা বেশ ভালো যায়। সে রাতে রাধা যখন সাইয়ের সাথে ঘুমাচ্ছিল, তখন আমরা তাদের ঘরে বাগাবাই পুতুলটা দেখতে পাই। এর মানে হলো সাই বা রাধা সেই পুতুলটাকে তাদের সাথে এখানে নিয়ে এসেছে। এই সময় রাধা আবার তার পরিবারের লোকজনকে এড়িয়ে যেতে শুরু করে, তবে এবার অন্তত সে তার স্বামীর ছবিতে মালা পরিয়ে দেয়। রাধার বাড়ির কাজের মেয়ে এই পুতুলটাকে দেখে ভয় পায়। সে বলে যে পুতুলটা নাকি নিজে নিজেই এদিক ওদিক নড়াচড়া করে, কিন্তু রাধা তাকে এসব বাজে কথা বলার জন্য বকা দেয়। সে রাতে কাজ করার সময় রাধা সাইয়ের ঘর থেকে কিছু শব্দ শুনতে পায়। গিয়ে দেখে যে সাই বাগাবাই পুতুল আর অন্য খেলনা নিয়ে খেলছে। সাই রাধাকেও ভয় দেখাচ্ছিল, যার জন্য রাধা তার উপরে রেগে যায়, কিন্তু সাই বলে যে পুতুলটা তাকে এমনটা করতে বলেছিল। রাধা তখন রেগে পুতুলটা সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। পরের দিন রাধা আবার ডাক্তার রেশমির সাথে দেখা করে আর অলৌকিক বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করে। রাধা বলে যে সে ছোটবেলা থেকেই ভৌতিক গল্প পছন্দ করত, আর ভৌতিক গল্প তার সবচেয়ে পছন্দের বিষয়, ঠিক আমার মতোই। আসলে সে ছোটবেলায় তার ডায়েরিতে একটা ভূতের গল্প লিখেছিল। এই গল্পটা এমন এক ডাইনি ছিল যে মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারত। হঠাৎ রাধা বলতে শুরু করে যে সে ডাইনিটা আসলেই ডাইনি ছিল না, সে শুধু তার মৃত স্বামীর সাথে যোগাযোগ করতে চাইত। এই কথাগুলো শুনে রেশমির বেশ আগ্রহ লাগে, আর সে রাধাকে তার ছোটবেলার ডায়েরিটা দেখতে চায়। রাধা বলে যে সে অন্য কোনো দিন তাকে ডায়েরিটা দেখাবে, কারণ এখন সে জানে না ডায়েরিটা কোথায়। এরপর রাধা বাড়ি আসে। তার কাজের মেয়ে বলে যে সে সাইয়ের জন্য খাবার বানায়নি, কারণ সাই গত 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না। এটা শুনে রাধা কাজের মেয়ের উপর রেগে যায়। সে বলে যে সাই গত 2 দিন বাইরে খেয়েছে। এক কথায় রাধা বলতে চাইছিল যে কাজের মেয়ের খাবার তৈরি করা উচিত ছিল। এরপর রাধা নিজেকে শান্ত করার জন্য কিছু ওষুধ খায়। তখন ডাক্তার ধনঞ্জয় তাকে ফোন করে তার খোঁজ খবর নেন। এর মধ্যে আবার বাগাবাই পুতুলটাকে সোফার উপরে দেখতে পায়, আর আয়নায় গঙ্গুতির প্রতিফলন দেখতে পায়।
এরপর রাধা সাইয়ের কাছে যায়, যে আবার সেই পুতুলটা নিয়ে খেলছিল। সাই বলে যে পুতুলটা নিজে থেকেই ফিরে এসেছে। এটা শুনে রাধা রেগে গিয়ে পুতুলটাকে বাইরে ফেলে দেয়। এই সময় রাধার হাতের একটা সুতো খুলে বাইরে পড়ে যায়। খেলনা পরিষ্কার করার সময় রাধা তার পুরনো ডায়েরিটা খুঁজে পায়। সে সাথে সাথে ডায়েরিটা ডাক্তার রেশমিকে দিয়ে দেয়। রাধা ভয় পেয়ে রেশমিকে বলে যে ছোটবেলায় তার উপর কালো জাদু করা হয়েছিল। এটা শুনে রেশমি অবাক হয়ে যায় আর রাধার কাছে আরও বিস্তারিত জানতে চায়। এবার রাধা গাঙ্গুতির পেছনের গল্পটা বলে, যেটা আমি এখন আপনাদের বলবো। রাধা যখন ছোট ছিল তখন তাদের গ্রামে গঙ্গুতি নামে একজন ভাড়াটিয়া থাকত। গঙ্গুতি সবার সামনেই জাদুবিদ্যা করত। শুধুমাত্র তার বাড়ির লোকজনই নয়, গ্রামের সবাই তাকে ভয় পেত। ভাড়াটিয়া হয়েও গঙ্গুতি রাধার মাকে ভয় দেখাতো। সে যদি তাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। এক রাতে যখন গঙ্গুতি জাদুবিদ্যা করছিল তখন গ্রামের সবাই তাকে থামাতে আসে। এর পরের দিন সকালে রাধার পরিবার গঙ্গুতিকে বাড়ি থেকে বের করে দেয় আর পুরো গ্রামের লোকজন তাকে তাড়িয়ে দেয়। এটার প্রতিশোধ নেওয়ার জন্য গঙ্গুতি আবার তাদের বাড়িতে আসে, যখন শুধু বাচ্চারা ছিল। গঙ্গুতি ছোট্ট রাধাকে মিথ্যা বলে যে সে তার কিছু জিনিস নিতে এসেছে, যা সে ভুলে গিয়েছিল। এই সুযোগে গঙ্গুতি উপরের ঘরে কালো জাদু করতে শুরু করে, যা রাধা একটা গর্ত থেকে দেখতে পায়। রাধার বাবা মা ফিরে এসে গঙ্গুতিকে বের করে দেওয়ার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ গঙ্গুতির রাধার উপর কালো জাদু করে দিয়েছিল। এটাই সেই দৃশ্য যেটা ছবির শুরুতে দেখানো হয়েছিল, যেখানে গঙ্গুতি বলেছিল যে রাধা তার জীবনে একদিনও শান্তিতে থাকতে পারবে না। হ্যাঁ, এটাই ছিল গঙ্গুতির পেছনের গল্প, যা রাধা ডাক্তার রেশমিকে বলেছিল। রাধা আরও জানায় যে কয়েকদিন পর গঙ্গুতির মৃতদেহ নদীতে ভেসে এসেছিল। এইসব শুনে রেশমি বেশ আগ্রহী হয়ে ওঠে আর রাধাকে তার ডায়েরিটা সেখানেই রেখে যেতে বলে। এখানে সে রাধার পুরনো ডাক্তারের নম্বর জানতে চায়, কিন্তু রাধা নানান রকম অজুহাত দেখাতে থাকে, যেমন ফোনে নেটওয়ার্ক নেই ইত্যাদি। তবুও ডাক্তার রেশমি বলেন যে তিনি নম্বরটা লিখে রাখবেন আর রাধা তাকে একটা নম্বর দেন। রাধা চলে যাওয়ার পর ডাক্তার রেশমি ডায়েরিটা দেখেন। ডায়েরিতে অদ্ভুত ধরনের আচার অনুষ্ঠানের ছবি আর জাদুবিদ্যা লেখা ছিল। তিনি সেগুলো ছবি তুলে একজন জাদুবিদ্যা বিশেষজ্ঞের কাছে পাঠান। সেই বিশেষজ্ঞ বলেন যে এই আচার অনুষ্ঠানের মাধ্যমে মৃত মানুষকেও জীবিত করা যেতে পারে। এর মানে হলো এগুলো কোনো মজার ছলে লেখা হয়নি, বরং সত্যিকারের জাদুবিদ্যা আর আচার অনুষ্ঠান। এরপর ডক্টর রোশনি রাধা দেয়া নাম্বারে ফোন করেন, কিন্তু এই নাম্বারটা ডক্টর ধনঞ্জয়ের নয়, রাধা আর তার কাজিনের ছিল। অর্থাৎ রাধা ইচ্ছে করেই ভুল নাম্বার দিয়েছিল। কিন্তু ডক্টর রোশনি রাধার কাজিনের থেকে ডক্টর ধনঞ্জয়ের নাম্বার বের করে নেন। তারপর তিনি ডক্টর ধনঞ্জয়কে ফোন করেন। ধনঞ্জয় জানান যে এখন রাধার পুরো ইতিহাস বলার মতো সময় নেই, তবে একটা জিনিস পরিষ্কার যে রাধা বড় বিপদে আছে। তাই ডক্টর রোশনি রাধার বাড়িতে গিয়ে তাকে দেখতে যাওয়া উচিত, কারণ তার বাড়ি রাধার বাড়ির খুব কাছে। এর মধ্যে ডক্টর ধনঞ্জয় কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছাবেন। অন্যদিকে রাধা যখন বাড়িতে ফেরে তখন কেউ একজন তার বাড়ির বেল বাজায়। রাধা দরজার পিপহুল দিয়ে দেখে বাইরে তার স্বামী দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, এটা দেখে রাধা ভয় পেয়ে যায় এবং তার মেয়ে সাইকে নিয়ে পালানোর কথা ভাবে। এখানে সাই সেই পুতুলটা নিয়ে খেলছিল, আর আমরা পুতুলের সাথে সাথে খেলনাটাকেও নিজে থেকে চলতে দেখি। এরই মধ্যে রাধার স্বামী কাঁচ ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখন রাধা তার স্বামী শেখরের ওপর আক্রমণ করে, আর একসময় তো সে শেখরকে মেরেই ফেলতো যদি তার মেয়ে তাকে না ডাকতো। এই সময় রাধা এমন কাউকে দেখতে শুরু করে যাকে শুধু সে দেখতে পাচ্ছিল এবং যে তার মেয়ে সাইয়ের সাথে ছিল। এখানে এই তিনজন অদ্ভুতভাবে হাত ধরে গোল গোল করে ঘুরতে শুরু করে, ঠিক যেমন বাচ্চারা ছোটবেলায় খেলে। ঠিক তখনই ডক্টর রোশনিও সেখানে চলে আসেন এবং শেখরের সাথে তার দেখা হয়। হ্যাঁ বন্ধুরা, তার মানে রাধার স্বামী শেখর জীবিত আছে, কারণ রোশনিও তাকে দেখতে পাচ্ছিল। রোশনি আর শেখর রাধাকে খুঁজতে উপরের দিকে যায়, আর এখানে শুধু রাধাকে দেখতে পাওয়া সেই মহিলাটি রাধাকে বোঝাতে শুরু করে যে তার স্বামী শুধুমাত্র একটা বিভ্রম বা ভূত, তাই তাকে শেষ করে দাও। রাধা সেই মহিলার কথা শুনে শেখর আর রোশনির উপর ছুরি দিয়ে আক্রমণ করে, যার ফলে তারা দুজনে আহত হয়। ঠিক তখনই ডক্টর ধনঞ্জয় সেখানে পৌঁছান, আর সেই মহিলাটি রাধাকে দিয়ে তাদেরকে উল্টাপাল্টা কথা বলাতে থাকে। শেখর রাধাকে ডক্টর রোশনির উপর আক্রমণ করতে বাধা দেয়, আর এই সুযোগে ডক্টর ধনঞ্জয় রাধাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেন। এবার আমাদের সেই দুর্ঘটনার দিনের দ্বিতীয় ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দুর্ঘটনায় রাধা বেঁচে গিয়েছিল, শেখরও বেঁচে গিয়েছিল, কিন্তু রাধার মেয়ে সাই বেঁচে ছিল না। হ্যাঁ বন্ধুরা, সাই পুরো ছবিতে কখনোই ছিল না,
আর রাধা শুধু তাকে কল্পনা করছিল। আসলে রাধার স্বামী শেখর দুর্ঘটনায় শুধু বেঁচেছিল তাই নয়, সে বাস্তবেও ছিল এবং সে সত্যি সত্যি কাজের জন্য অন্য দেশে গিয়েছিল। এখন যদি আপনি ভাবেন যে গল্পের সব রহস্য ফাঁস হয়ে গেছে, তাহলে আপনি ভুল, কারণ আরও একটা রহস্য ফাঁস হওয়া বাকি আছে। কিন্তু সেটা বলার আগে আমি আপনাকে এটা বোঝাবো যে কেন রাধার সাথে এমনটা হচ্ছিল, মানে রাধা কেন মানসিকভাবে এত অস্থির ছিল। এই ব্যাপারে ছবিতে দুটো কারণ দেখানো হয়েছে। একটা হলো ডক্টর ধনঞ্জয়ের দৃষ্টিকোণ, যেটা বৈজ্ঞানিক, আর অন্যটা রাধার মায়ের দৃষ্টিকোণ, যেটা আধ্যাত্মিক। ধনঞ্জয়ের মতে রাধা ছোটবেলা থেকে অন্যরকম ছিল, কারণ সে অন্য বাচ্চাদের চেয়ে বেশি কল্পনা করতে পারত। সে সবসময় দিবার স্বপ্ন দেখত এবং প্রায়ই নিজের মনে একটা আলাদা জগৎ তৈরি করে নিত। আর এই জগৎটাকে সে এতটাই সত্যি বলে মনে করত যে সেটাকে বাস্তবের সাথে মিলিয়ে ফেলত। এরপর সেই মহিলাটি রাধার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সেই মহিলার আচারের দৃশ্য দেখে এবং তারপর তাকে বাড়ি থেকে বের করে দেয়া, এই সব কিছু রাধার মনে গভীর প্রভাব ফেলেছিল। এই কারণে সেই মহিলা চলে যাওয়ার পর রাধা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল এবং অনেক সময় তার মতো আচরণ করত। এইসব কালো জাদু টাদু সব বাজে কথা, কারণ ডক্টর ধনঞ্জয়ের মতে যখন তিনি রাধার চিকিৎসা শুরু করেছিলেন তখন রাধা সুস্থ হতে শুরু করেছিল, কিন্তু দুর্ঘটনার পর রাধার সেই চাপ পাওয়া মানসিক আঘাত বা অতীত আবার নতুন করে শুরু হয় এবং সে তার স্বামী শেখরকে সবকিছুর জন্য দোষ দিতে শুরু করে। সে শেখরকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, আর এই সময় শেখরকে কাজের জন্য অন্য দেশেও চলে যেতে হয়, যার ফলে রাধা তার থেকেও আরও দূরে চলে যায়। একাকী রাধা তার নিজের একটা জগৎ তৈরি করে নেয়, যেখানে সে তার মেয়ে সাইকে জীবিত মনে করত। যদি কেউ তার এই ভ্রম ভাঙতে চাইতো তাহলে রাধা তার থেকে দূরে চলে যেত। এই কারণেই সে শেখরের সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছিল। মনে হচ্ছে একবার গাড়িতে যখন রাধা শেখরের সাথে কথা বলার ভান করছিল, বা বলা উচিত রাধা তার কল্পনার জগতে ছিল, তখন অন্য ফোনে সত্যি সত্যি শেখরের ফোন এসেছিল, যা দেখে সে রেগে গিয়েছিল। এই অবস্থায় শেখর রাধার বাবাকে ফোন করে জানিয়েছিল যে রাধা কয়েকদিন ধরে তার ফোন ধরছে না। আর তখনই রাধার বাবা গ্রামের বাড়িতে এসে রাধাকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন সে একটা ভাঙা ফোন দিয়ে শেখরের সাথে কথা বলার ভান করছে। রাধার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল কারণ এই সময় লকডাউনও হয়েছিল, যেখানে সে পুরোপুরি একা হয়ে গিয়েছিল। তো হ্যাঁ, এটাই ছিল ডক্টর ধনঞ্জয়ের ব্যাখ্যা, কিন্তু রাধার মায়ের ব্যাখ্যা আলাদা ছিল। তার মতেও ঘটনাগুলো একই, কিন্তু রাধা এমনটা হয়েছিল কারণ সে মহিলাটি তার উপর কালো জাদু করেছিল। রাধা অসুস্থ হয়ে গিয়েছিল আর সেই সব যজ্ঞ আর পূজা করার পর সে ঠিক হয়েছিল। রাধা এতদিন সেই পূজা আর সুতোর কারণে সুস্থ ছিল, আর সুতোটা ছেড়ে যেতে সে আবার স্বাভাবিক অবস্থা থেকে দূরে চলে যায়। তো আপনি যদি দেখেন ঘটনাগুলো একই, কিন্তু লোকেদের সেটা দেখার দৃষ্টিভঙ্গি হয় বৈজ্ঞানিক নয়তো আধ্যাত্মিক। এবার গল্পে আরও একটা টুইস্ট আসে। শেখর জানায় যে তার আর রাধার কোনোদিনই কোনো বাচ্চা ছিল না। হ্যাঁ বন্ধুরা, যখন তাদের গাড়ির দুর্ঘটনা হয়েছিল তখন রাধা 3 মাসের গর্ভবতী ছিল, আর দুর্ঘটনায় তার গর্ভপাত হয়েছিল। তাহলে এই সাইডটা কে? আসলে সাই হলো রাধার প্রতিবেশী মেয়ে, যাকে রাধা সবসময় দেখত। একাকিত্বের কারণে রাধা সাইকে নিজের মেয়ে ভাবতে শুরু করে এবং তার সাথে সেভাবেই আচরণ করতে থাকে, যেমন মেয়ের চুল আঁচড়ে দেয়া, তার সাথে খেলা করা। অথচ রাধা এই সব কিছু একা করত, তার সাথে কেউ ছিল না। রাধার স্বামী যখন তাকে ফোনে বোঝাতো যে তাদের কোনো মেয়ে নেই, তখন রাধা রেগে যেত এবং দুর্ঘটনার জন্য তাকেই দোষ দিত। আর একসময় তো সে শেখরের সাথে কথা বলাই ছেড়ে দিয়েছিল। রাধা তার পরিবারের লোকেদেরকেও সাইয়ের ব্যাপারে বলতো, আর যখন তারা রাধাকে জিজ্ঞাসা করতো যে কে এই সাই, তখন রাধা তাদের উপরও রেগে যেত আর তাদের সাথে কথা বলা বন্ধ করে দিত। ছবির শুরুর দৃশ্যে যখন আমরা রাধাকে সাইকে স্কুলের ভ্যান পর্যন্ত নিয়ে যেতে দেখি, তখন আসলে প্রতিবেশীর মেয়ে সাই তার স্কুলে যাচ্ছিল, আর রাধা এমনভাবে অভিনয় করছিল যেন তার নিজের মেয়ে স্কুলে যাচ্ছে। রাধার এই কল্পনা এত শক্তিশালী হয়ে গিয়েছিল যে সে এটা পর্যন্ত বিশ্বাস করতে শুরু করে যে তার স্বামী শেখরই এই পৃথিবীতে নেই। এই কারণেই সে শেখরের ছবিতে মালা পরিয়ে দিয়েছিল। এরপর সে প্রতিবেশীর মেয়ে সাইয়ের গোপন ছবি তোলে। সে ছবিগুলো নিজের পারিবারিক ছবির সাথে ফটোশপ করে আর বাড়িতে অনেকগুলো ফটো ফ্রেম করে লাগিয়ে রাখে। সাই আর তার স্বামীর, রাধা তার ডাক্তারও একই কারণে বদল করেছিল, কারণ ডক্টর ধনঞ্জয় তো সব সত্যি জানতেন, কিন্তু ডক্টর রোশনি তো ততটুকুই জানবেন যতটুকু রাধা তাকে বলবে। তো হ্যাঁ, রাধা তাকে জানিয়েছিল যে তার স্বামী নেই, কিন্তু তার মেয়ে আছে। ডক্টর রোশনিও মনে করতেন যে সাই সত্যি রাধার মেয়ে,
আর এমন রোগীদের এমন লোক দরকার হয় যারা তাদের এই মিথ্যা কল্পনাকে বিশ্বাস করে। অর্থাৎ ডক্টর রোশনি অজান্তে এটা বিশ্বাস করার কারণে যে রাধার মেয়ে সায়া আছে, রাধার এই মিথ্যা কল্পনা আরও শক্তিশালী হতে থাকে। এই কারণেই রাধা ডক্টর রোশনিকে ডক্টর ধনঞ্জয়ের নাম্বার দিচ্ছিল না। কারণ যদি ডক্টর রোশনি রাধার আসল সত্যিটা জানতে পারতেন তাহলে তার তৈরি করা এই কল্পনার জগৎটা আবার ভেঙে যেত। তো এখন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে দুর্ঘটনায় শুধু রাধার গর্ভপাত হয়েছিল এবং সেই দুর্ঘটনা রাধার শৈশবের মানসিক আঘাতটাকে আবার ফিরিয়ে এনেছিল। বাস্তবে রাধার কোনো মেয়ে নেই আর তার স্বামীও জীবিত। এই সময় ডক্টর রোশনি জিজ্ঞাসা করেন যে তাহলে সেই পুতুলটা কিভাবে আবার বাড়িতে ফিরে এসেছিল। এর উত্তরে ডক্টর ধনঞ্জয় বলেন যে হয়তো রাধা নিজেই সেটাকে ফিরিয়ে আনছিল। যাই হোক, সবকিছু ফাঁস হওয়ার পর আমরা রাধাকে হাসপাতালে দেখি, যেখানে অবশেষে সে তার বাস্তবতা বুঝতে পারে। সে এখন সুস্থ হতে চায় এবং ডাক্তারদের সাহায্যে হয়তো সে সুস্থ হয়ে যাবে। অন্যদিকে রাধার মা একটি মহাযজ্ঞের আয়োজন করেন যাতে রাধার মনের শান্তি ফিরে আসে এবং তার উপর থেকে সেই খারাপ প্রভাবটা দূর হয়ে যায়। তো আপনারা আবার দেখতে পাচ্ছেন এখানে রাধাকে সুস্থ করার জন্য বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দুটো পথেরই সাহায্য নেওয়া হয়েছে। যজ্ঞ চলাকালীন রাধার বাবা গ্রামের বাড়িটা খালি করাচ্ছিলেন আর সেখানকার একজন কর্মী উপরের ঘরে যায়। সেখানে সেই পুতুলের জিনিসগুলো পড়েছিল আর সিনেমার মাঝখানে আমরা জানতে পারি যে পুতুলটা আবার কাকে নির্দেশ করেছিল। এখানে আমাদের সেটা দেখানো হয় আর সে নামটা ছিল সেই মহিলার। এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল সিনেমার গল্প। আর ছবি শেষে আমাদের আবার দ্বিধায় ফেলে দেওয়া হয়। এর মানে এটা আমাদের দর্শকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে রাধা কি সেই মহিলার অভিশাপের কারণে এমন হচ্ছিল নাকি সে মানসিকভাবে অসুস্থ ছিল। শেষে পুতুলের জিনিসে সেই মহিলার নাম আসা দুটো বিষয়কে বোঝায়। প্রথমটা হলো সত্যি সেই মহিলার আত্মা আছে, তাই সে পুতুলের মাধ্যমে আবার ফিরে এসেছে, মানে সে তার নিজের নাম দেখাচ্ছিল। অথবা রাধা পরে কখনো উপরে গিয়ে নিজেই পুতুলের জিনিসগুলো দিয়ে সেই মহিলার নাম লিখেছিল, কারণ সে মানসিকভাবে সেই মহিলার প্রতি আচ্ছন্ন বা আঘাতপ্রাপ্ত ছিল। অথবা এটা কিছু এলোমেলো অক্ষর ছিল যা সেই মহিলার নাম তৈরি করেছিল। আমি যেমনটা বলেছি, এখানে পরিচালকরা দর্শকদের উপরে ছেড়ে দিয়েছেন যে আমরা কোন তত্ত্বকে বিশ্বাস করব, আধ্যাত্মিক নাকি বৈজ্ঞানিক। কারণ দুটো দৃষ্টিকোণ থেকেই পুরো সিনেমাটা পুরোপুরি ব্যাখ্যা করা যায়। মানে যদি আপনি দেখেন, রাধার বাড়ির কাজের লোকও বলেছিল তার বাড়ির পুতুলগুলো নিজে থেকে নড়াচড়া করে, মানে সে পুতুলগুলোকে নড়তে দেখেনি, কিন্তু তারা নিজের জায়গা বদলে ফেলেছিল। এখন এই কাজটা হয়তো রাধাই করেছিল। অথবা যদি সেই মহিলার অস্তিত্ব থাকে তাহলে পুতুলগুলো সত্যি সত্যি নড়ছিল। তো হ্যাঁ, দুটোই ব্যাখ্যাই সম্ভব। এই কারণে আপনারা অবশ্যই মন্তব্যে আপনাদের মতামত জানাবেন যে আপনারা আধ্যাত্মিক ব্যাখ্যাটা বিশ্বাস করেন নাকি বৈজ্ঞানিক। যাই হোক, আজকে ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।